আমার বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া, আমার ভাইয়ের নাম মোহাম্মদ রাজা মিয়া এবং আমি হলো মুজির। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চিকিৎসা নিয়েই উনি বাসায় এখন পর্যন্ত সুস্থ আছেন। উনি আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ রক্ষা করেন, ঈদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এই যে তোমরা এসছো, এই জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে। আসলে আমরা রিস্ক না নিলে কিন্তু আসলে আলটিমেটলি রোগীরই ক্ষতি। মানে আমরা রিস্ক নিলে দেখা যায় হয়তো 80-20 আমাদের সাকসেস রেট, কিন্তু আমরা যখন রিস্ক না নেই তখন তো আসলে আমাদের 0% সাকসেস রেট। আসসালামু আলাইকুম দর্শক। গত 4 মার্চ 2024 তারিখে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বা হার্ট অ্যাটাক করলে একজন মানবিক ডাক্তারের প্রত্যুৎপন্নমতিতায় সেই রোগী প্রাণ ফিরে পান। ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি। কথা বলবো আজকে সেই ডাক্তারের সাথে, যে আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, আমাদের ক্যাডেট কলেজ কমিউনিটির পরিচিত মুখ। হয়তো কারো কোনো প্রয়োজনে তথ্যের জন্য হলেও যার কথা সবার আগে মনে হয় সেই ছেলেটি, পার্সোনাল নেটওয়ার্কিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ডাক্তার আহসান উজির, যার সেদিন সেই ট্রেনে যাত্রাটা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জেনেছি আমরা, কিন্তু এমন কিছু অব্যক্ত উপকার বা ইনিশিয়েটিভ ডাক্তার আহসান উজিরের আছে আমরা অনেকেই জানি না। কথা বলবো ডাক্তার আহসান উজিরের সাথে। উজির, কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, বেশ ভালো আছি। আমি ডাক্তার আহসান হাবিব উজির। আমি 40তম বিসিএস এ কর্মরত আছি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ অথোলজিতে। আমি রেসিডেন্সি কোর্সের ফেজ এতে কর্মরত আছি। আমি ইতোপূর্বে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলাম। আমি আমার এমবিবিএস সম্পন্ন করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আমি আমার এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছি পাবনা ক্যাডেট কলেজ থেকে। থ্যাংক ইউ। আমরা অল্প করে আহসান উজির সম্পর্কে জানলাম। তো আমার প্রথমে একটা ছোট প্রশ্ন থাকবে, যে তোমার যে নামটা উজির, এই নামটি তোমার কে রেখেছিল? ও আচ্ছা, হ্যাঁ, আসলে এইরকম একটা মজার প্রশ্ন করলেন। সবাই জেনে একটু অবাক হবেন। আমার নামটা রেখেছে আমার দাদা। আমার বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া, আমার ভাইয়ের নাম মোহাম্মদ রাজা মিয়া এবং আমি হলো মুজির। মানে আসলে নামটা এক মানে এক জেনারেশন না, কয়েক জেনারেশন ধরে প্ল্যান করে রাখা, যে কারণে এই ধরেন এইরকম। এবং আমারও ইচ্ছা আমার ভবিষ্যতে আমি এটার আসলে কন্টিনিউইটি যেটা সেটা রক্ষা করব। মজার একটা খানদানি বংশ আর কি, একটা রাজকীয় বংশ। তো উজির হচ্ছে আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, আবার আরেক দিক থেকে ওর সাথে আমি রিলেটেড এইভাবে যে আমরা ক্যাডেট কলেজে যখন জয়েন করি ক্লাস 7-এ, তখন আমাদেরকে সর্বাঙ্গীন বিষয় সমূহ সম্পর্কে ধারণা দিতে বা সবকিছুতে গাইড করতে আমাদের ক্লাস 8 থেকে একজন গাইড নিযুক্ত হয়। সেই গাইড যিনি থাকেন তিনি ক্লাস 7-এ সেই ক্যাডেটকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে ক্যাডেট কলেজ সম্পর্কে, ক্যাডেট কলেজের আচার ব্যবহার সবকিছু সম্পর্কে একটা সম্যক ধারণা প্রদান করে, সব সময় পাশে থাকে। তো সেই গাইডও যখন ক্লাস 7-এ ছিল তখন কিন্তু তার এরকম ক্লাস 8-এর একজন ক্যাডেট ছিল যে তার গাইড ছিল। তো এরকম ভাবে তার যে গাইড ছিল এরকম করে আমরা যখন ক্যাডেট কলেজে ক্লাস 12-এ কলেজ থেকে বের হয়ে আসি এইচএসসি পরীক্ষার শেষে, তখন নতুন ক্লাস 7-এ ঢোকে এবং আমার এরকম বংশ পরম্পরায় যাদের গাইড আমরা ছিলাম সেই পরম্পরায় আমার গাইড সিরিয়ালে ছিল আহসান উজির। এবং জি ভাই। ও জয়েন করেছিল যখন কলেজে, তখন আমরা সর্বজ্যেষ্ঠ ক্যাডেট কলেজ ব্যাচ, এবং ওরা আসছে এবং একটা ক্যাডেট কলেজে 300 জনের একটা ধারণ ক্ষমতা থাকে। তো মোটামুটি 6টা ব্যাচে মোটামুটি 50 জন করে 300 জন ক্যাডেট থাকে। যখন নতুন ক্লাস 7 জয়েন করে তখন হচ্ছে এসএসসি যারা ক্যান্ডিডেট তখন তারা ছুটিতে থাকে, এভাবে তারা অ্যাকোমোডেটেড হয়। তারা যখন আসে তার কিছুদিন পরে এইচএসসি ব্যাচ আমরা যারা ছিলাম তখন 2007 সালে আমরা তখন বের হয়ে আসি, এবং এরপরে ক্লাস 11 তারা জয়েন করার পরে আবার ওই 300 পূরণ হয়। তো মেইনলি ওই ক্লাস 7-এ উজিররা যখন জয়েন করে ওদের জয়েনের মাধ্যমে কিন্তু বার্তা দেয় যে হচ্ছে আমাদের ক্যারিয়ার কোর্স থেকে চলে যেতে হবে। এখন উজির, তোমার ওই কথাটা মনে আছে কিনা? ক্লাস 7-এ যখন আমরা চলে যাচ্ছিলাম, নর্মাল আরেকটু একটু ঘটনা শেয়ার করি। যখন ক্লাস 12 চলে যায় তখন সবচেয়ে খুশি থাকে ক্লাস 11, কারণ হচ্ছে ক্লাস 11 এরপরে কলেজের দায়িত্ব নিবে, রাজত্ব করবে, তারা খুশি থাকে। এরপর ক্লাস 10-এর একটু মন খারাপ থাকে, কারণ হচ্ছে ক্লাস 10-এর সাথে নর্মালি অল্টারনেটিভ ব্যাচগুলোর একটা মিল থাকে, তো তাদের একটু মন খারাপ থাকে, জুনিয়রদের আর একটু আস্তে ধীরে মন খারাপ থাকে, এবং সবাই মোটামুটি একটু মন খারাপ থাকে কাঁধে চলে যাওয়ার দিনগুলোতে। এবং সবচেয়ে বেশি কাঁধ হচ্ছে ক্লাস 7-এর ছেলেপেলে, যাদের সাথে আছে ক্লাস 12-এর তেমন কোনো ইন্টারাকশন হয় না, ওরা না বুঝেই কাঁদে, ওরা দেখে সবাই কাঁদছে, ওই একটা ভাইরাস আক্রান্ত হয়ে ওরাও কাঁদতে থাকে। তো
তোমার উজির সেই দিনের কথা মনে আছে কিনা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি এখন অনেক ছোট ছিল, তুমি জিজ্ঞাসা করো ভাইয়া কেন চলে যাচ্ছেন। তো তখন আমি একটা কথা বলেছিলাম, তোমরা এই যে তোমরা এসছো এই জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে। আমার একটা কথা মনে আছে, সেটা আমি সবসময় মানে আমি এখনো মানে আমার জায়গা থেকে বলার চেষ্টা বলি আর কি। যখন আমার বিদায় হয়, আপনি আপনাদের যখন হাউস ফেয়ারওয়েল হচ্ছিল, আপনি যেহেতু কলেজ কালচার হেড ছিলেন, আপনি একটা দিচ্ছিলেন মশিউর ভাইয়ের পর, তখন আপনি বলতেছিলেন যে সবাই থাকবে, থাকবে না শুধু 24, এভাবে থাকবে না শুধু। হুম। মানে আমার এটা আসলে এতই ভিতরে লেগেছিল। এখন ধরেন এরপরে তো আমারও ক্যাডেট কলেজ থেকে বিদায় হয়েছে, মেডিকেল কলেজ থেকে বিদায় হয়েছে, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সোসাইটি, বিভিন্ন জায়গায় জব করেছি। যখন গেছি আমি মানে এভাবেই করছি যে হ্যাঁ, আমি আমার চিন্তা ভাবনার ভিতরে বিদায় যখন আসে এটা আসছে যে সবই থাকবে, মানে থাকবো না শুধু আমি। মানে এটাই আসলে এরকম। আলটিমেটলি আসলে সবাই কিন্তু আমরা ওই গন্তব্যের দিকে যাচ্ছি, কিন্তু আপনার এই কথাটা মানে এটা আমার খুব মনে থাকে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। আসলে আমরা চলে যাই, হয়তো এই পৃথিবীটা অবিনশ্বর না, কিন্তু ওই সাময়িক সময়ের জন্য আমরা হয়তো ওই জায়গা থেকে চলে যাই, আমরা থাকি না, বাকি সবাই রয়ে যায়। এভাবে জীবনের পরিক্রমাটা এগিয়ে চলে। আমার মনে পড়ছে সেই স্পিচের কথা, হ্যাঁ বলেছিলাম হয়তো যে ডাইনিং হল থাকবে, ডাইনিং হলের চেয়ার গুলো থাকবে, মাঠের ঘাসগুলো থাকবে, হয়তো নতুন করে ঘাস হবে, কিন্তু শুধু 24 থাকবে না, 24তম ব্যাচ থাকবে না, এরকম কিছু বলেছিলাম। না, এই আপনার ল্যাঙ্গুয়েজটা এটাই ছিল যে শুধু থাকবে না এই শুধু থাকবে থাকবে না না। এই 24, শুধু থাকবে না এই 24। হ্যাঁ, থ্যাংক ইউ মনে রাখার জন্য। এরপরে তো হ্যাঁ, আসলে হ্যাঁ। আমাদের ইন্টারাকশনটা পরবর্তীতে ক্যাডেট কলেজের রিইউনিয়নে যখন যাই, তখন তোমার সাথে আমার ভালো মতো কথা হয়, তুমি বলো যে ভাই আমিও আপনার মতো কলেজ কালচারাল প্রিফেক্ট হয়েছি, এবং আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে। এবং তার কিন্তু ওখানে আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে তুমি মানুষের কাছে কতটা জনপ্রিয় এবং পজিটিভলি জনপ্রিয় এবং কতটুকু কানেক্টিভিটিতে তুমি থাকো, ওটা আমি লক্ষ্য করি ওই জায়গাতে। এবং পরবর্তীতে তো ক্যান্টনমেন্টে বলো বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরাতে বলো, সব সময় তোমাকে আসলে একটা সরব ভাবে পেয়েছি। এবং আমাদের ক্যাডেট কলেজের যে এক্স ক্যাডেট ফোরাম আছে, সেখানেও তো যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের তো আশিক সাইদ ভাই বা খায়ের সাহিত্য তরফদার স্যার, তো ওনারা তো হচ্ছে একেবারে মানে ত্রাণকর্তা। বিশাল কিন্তু কমিউনিকেশনের যদি কেউ ত্রাণকর্তা থাকে সেটা হচ্ছে তুমি। জায়গা থেকে যতটুকু চেষ্টা করি আর কি, করার চেষ্টা করি আর কি, যতটুকু পারা যায়। এখন তুমি আমাদেরকে ছোট করে যদি ওই দিনের অভিজ্ঞতাটা একটু বলতে। এটা আমরা সবাই জানি, তারপরে 4 মার্চ 2024 যে ঘটনাটি ঘটেছিল, আমার কি মনে হচ্ছিল তোমার সিক্স সেন্স বা ইনটিউশন কি বলছিল যে তাকে বাঁচানো যাবে, বা তুমি তোমার মাথায় তখন কি কাজ করছো, আমি শুধু ওই অংশটুকু জানতে চাই। সেদিন 4 মার্চ আমি আমার সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে একটা ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। তো ট্রেনিং শেষে যখন আমি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে রওনা দিই, তখন একটু পরে যাওয়ার পরেই আমি আসলে ট্রেনে, আমি ছিলাম গ বগিতে, 105 নাম্বার সিটে। শুনতে পাই যে গ বগি, গ আমি মানে স্পষ্ট শুনিনি, গ অথবা ক এরকম শুনতেছিলাম যে একজন রোগী খুব ভয়ানকভাবে অসুস্থ, যদি কোনো ডাক্তার থাকেন তো যাতে সাহায্য করতে চলে আসেন। তো আমি আসলে তখন ট্রেন মানে শুনতে শুনতেই টাঙ্গাইল স্টেশনে থেমে গেছিল। আমি দেখলাম যে ড বগি থেকে গ বগি তো অনেক দূর, আমি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাই। প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে যেতে আসলে ট্রেন ছেড়ে দেয়, আমি আবার ট্রেনে উঠি। তো ইতিমধ্যে আমি একজন টিটিই কে দেখতে পাই। আমি বললাম যে ভাই এরকম একটা ঘোষণা হয়েছে, তো আমি গ বা ক এরকম শুনি নাই, এখন কে মানে আসলে কোন বগি শুনছেন কিনা। উনি বললেন আমি তো আসলে ডিউটিতে ছিলাম, আমি ওইভাবে খেয়াল করি নাই, চলেন আপনি আমার সাথে চলেন। তো যাইতে যাইতে দেখি যে এই ঘ আর গ বগির মাঝখানে যে জায়গাটা ট্রেনের, সেখানে এই রোগীটা বসে মানে হেলান দিয়ে আছে। আর প্রচুর শ্বাসকষ্ট হলে যেরকম হয় সেভাবে শ্বাস নিচ্ছেন। ওনার আসলে ওইভাবে জ্ঞান নাই। আমি হাত দিয়ে দেখলাম পালস নাই, পুরা শরীর ঠান্ডা। আর খুবই শ্বাসকষ্ট হচ্ছে ওনার। পুরা শরীর ঘেমে গেছেন। আমি ওনার পাশে যে অ্যাটেন্ডেন্ট, ওনার ওয়াইফ, ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওনার কি আসলে ডায়াবেটিস প্রেশার এসব আছে কিনা। উনি বললেন যে ডায়াবেটিস প্রেশার নাই, তবে প্রেশার মাঝে মাঝে আপ ডাউন করে। আমি বললাম যে কোনো ওষুধ খান কিনা, বলছে আগে খাইতো কিন্তু রেগুলারিটি উনি মেনটেন করেন না। পরে আমি বললাম যে যে ট্রেনে যিনি গার্ড আছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে ট্রেনে কি কোনো ইমার্জেন্সি মেডিসিন বা ইকুইপমেন্ট বক্স, পিপি মেশিন বা ডায়াবেটিস মাপার মেশিন এসব আছে কিনা। তো উনি বললেন যে নাই। তো ওষুধও নাই, এসবও নাই। আমি তখন তো আসলে ব্যাপারটা মানে টাফ। আমি ইতিমধ্যে দেখলাম যে শরীরটা আরো ঠান্ডা হয়ে গেছে, আমার শ্বাসকষ্ট আরো বেড়ে গেছে। আমার মনে হলো যে আসলে সময় খুব কম। আমি যে কারণে ওনাকে সিপিআর যেটা বলে, মানে কৃত্রিম ভাবে হার্টের উপর পাম্প করে
আসলে মানে হার্টকে জীবিত রাখার একটা চেষ্টা, সেটাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলে মেডিকেলের ভাষায়, সেটা দেওয়ার জন্য সহায়তা হয়। আমি একটু জায়গা করতেছিলাম, এই টাইমে আমি একটু ওনাকে বললাম যে আপনি যদি মাইকে আবার ঘোষণা করেন যে ট্রেনে কোনো রোগীর কাছে হার্টের কোনো ওষুধ আছে কিনা, যেহেতু ট্রেনে বয়স্ক রোগীরা থাকেন, ওনাদের কাছে ওষুধ পাওয়া যায়। তো উনি এটা বলাতে একটু পরে একজন মুরব্বী মানুষ আসলেন, ওনার কাছে আমি দেখলাম যে সবই আছে। আর সেখানকার ভিতর আমরা ইমার্জেন্সি হার্ট অ্যাটাক করলে যেটা দেই আমরা, ট্রাই নাইট্রোগ্লিসারিন বলি আমরা, নাইট্রোগ্লিসারিন সরি, নাইট্রোগ্লিসারিন স্প্রে সেটা দিই। আর হলো এই আরেকটা ছিল আপনার প্রপিটোগ্রেল অ্যাসপিরিন, এটার কম্বিনেশন দেখলাম এটা ওনার কাছে আছে। এই দুটাই লাইফ সেভিং ড্রাগ। আমি চারটা একসাথে চিবাই খেতে হয়, তো ওই চারটা ট্যাবলেট একসাথে চিবাই খেতে বললাম। আর স্প্রে দেওয়ার 1-1.5 মিনিট পরেই দেখলাম যে ওনার পালস মোটামুটি ফিরে আসছে, শরীর রক্ত গরম হয়ে গেছে। তার মানে আসলে ওনার হার্ট অ্যাটাকই করছিল, হার্ট তখন অফ হয়ে গেছিল, এখন আবার পাম্প করা শুরু করছে, যে কারণে ওনার আসলে আবার পালসও চলে আসছে, শরীরের মানে শরীরও গরম হয়ে যাচ্ছে। আমার তখন আসলে বোঝার বাকি রইলো না যে আসলে এটা হার্ট অ্যাটাক কি। আর হার্ট অ্যাটাক হলে তো আসলে সময় বেশি পাওয়া যায় না, আর সেটার ম্যানেজমেন্ট ট্রেনে করা যাবে এটা আসলে ইম্পসিবল ব্যাপার। তো আমি মানে জরুরি ভিত্তিতে গার্ড সাহেবকে রিকোয়েস্ট করলাম যে দ্রুতযান ট্রেনটাকে থামানো যায় কিনা মির্জাপুর স্টেশনে, যদিও সেটা নির্ধারিত স্টপেজ মির্জাপুর ছিল না। উনি আমাকে 1 মিনিট একটু উপরের কথা বলে আমাকে জানালেন হ্যাঁ থামানো যাবে, সময় খুব অল্প, আর আপনি যদি করতে চান তাহলে মানে তাড়াতাড়ি করেন। আমি তখন আমার আম্মুকে বললাম যে তুমি আমার বাসা থেকে প্রেশার মাপার মেশিন, ডায়াবেটিস মাপার মেশিনটা নিয়ে এসো, আর একটা রিক্সার সাথে করে নিয়ে এসো। রিক্সাটা ছেড়ে দিও না, আমি ওটা করে যেহেতু মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল আছে, সেখানে আমার পরিচিত ডাক্তার আছে, আমি সেখানে নিয়ে যেতে পারবো। তো আম্মু তড়িঘড়ি করে, আম্মু তখন বিকেলে হাঁটতে বের হয়েছিলেন, তড়িঘড়ি করে উনি দেখলাম যে ট্রেনও থামছেন, উনিও চলে আসছেন। আমি তখন আম্মুকেই আম্মুর হাত থেকে যে প্রেশার বেশি বেপেটে দেখলাম যে পালস অনেক, প্রেশার অনেক কম। আম্মুকে বললাম যে তুমি হেঁটে যাও, আমি রুগীকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে নিয়ে গিয়ে ইসিজি করলাম, কার্ডিয়াক ট্রোপোনিন আই করলাম, করে দেখলাম যে রুগী আসলেই হার্ট অ্যাটাকই করেছিল। তখন তাকে আসলে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেটা দিয়ে, তখন আসলে সে রুগী আসলে সপ্তাহখানেকের মতো হাসপাতালে ভর্তি ছিল। তারপর মোটামুটি মানে সফলভাবে চিকিৎসা নিয়েই উনি বাসায় এখন পর্যন্ত সুস্থ আছেন। উনি আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ রক্ষা করেন, ঈদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। আসলে আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্তি, মানে কি বলবো, আমার এবং আমার আম্মু সবচেয়ে বড় প্রাপ্তি এইটা। মানে আমি হয়তো সারা জীবন বেঁচে থাকার একটা যে অনুপ্রেরণা, আবার চাকরি জীবনের একটা অনুপ্রেরণা, ডাক্তারি করার একটা অনুপ্রেরণা আসলে এই ঘটনা থেকে আমি পাই। এবং আমি এই জন্য আসলে আল্লাহ তালাই আসলে মানে মানুষের জীবন রক্ষা করেন, মানে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে আসলে রুগীটাকে বাঁচাইছেন, আমাকে অনেক সম্মানের অধিকারী করেছেন। এক্সেলেন্ট। আসলে সত্যি কথা, আমি হয়তো তোমার কথার মাঝখানে ওই ট্রেনের মধ্যে চলে গিয়েছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটছিল, এবং আমি তোমার অবস্থাটা বোঝার চেষ্টা করছিলাম যে ট্রেনে ফার্স্ট এইডের যন্ত্রপাতিও হয়তো সবসময় ঠিকঠাক মতো থাকে না। সেখানে তুমি একজন অভিজ্ঞ ডাক্তার, তুমি মোটামুটি দেখেই বুঝতে পারলে যে সে হার্ট অ্যাটাক করেছে, এবং ওই মুহূর্তেও ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, এরকম একটা অবস্থা তোমার, কিছু করার নাই, আছে শুধু এক বুক ভরা প্রাণ শক্তি, ইচ্ছা শক্তি, যে হ্যাঁ আমি হয়তো তাকে বাঁচাবো। তো আল্লাহ তাআলার রহমত, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার রহমত, তুমি ওসিলা। এমনি মনে করি উনি সারাটা জীবন, মানুষের জীবনে ছোট ছোট কিছু ঘটনা হ্যাঁ, হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ, সারাটা জীবন কিন্তু ওই ঘটনাগুলো মানুষ মনে রাখে। হ্যাঁ, হ্যাঁ, সারাটা হ্যাঁ, জীবন অবশ্যই। কিন্তু জীবনের যে কোনো একটা স্তম্ভে উনি পা দিবেন, বা যে কোনো একটা মাইল সোপান উনি যদি যখন পার করবেন, ধরো ধরো ওনার একটা সন্তান হবে, বা ওনার একটা চাকরিতে প্রমোশন হবে, বা যে কোনো কিছু হবে, উনি কিন্তু মনে করবে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না যদি আল্লাহ তাআলার দয়া এবং ডাক্তার আহসান উজিরের ওসিলা আমি আজকে বেঁচে না থাকতাম। তো যাই হোক, আরেকটা পয়েন্ট উঠে এসছে, খুব চমকপ্রদ একটা পয়েন্ট। বাংলাদেশে ডাক্তারদের সম্পর্কে মানুষের কিছু ধারণা এবং কিছু অভিযোগ, অনুযোগ, এই জায়গাটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাও যে আসলে ভুল বোঝাবুঝির সূত্রপাতটা কোথায় হয়, এবং কিভাবে এটার একটা অ্যামিকেবল সলিউশনে আমরা যেতে পারি। না, এটা আসলেই একটা খুবই সময়োযোগী কোশ্চেন। আসলে আমার কাছে যেটা মনে হয়, যে সব প্রফেশনে তো কিছুই থাকে। আমাদের প্রফেশনের সবচেয়ে মানে মানুষের কাছে নেগেটিভ রিপ্রেজেন্টেশন যে যে ব্যাপারটাতে যায়, সেটা হলো ধরেন যে কিছু কমিশন বাণিজ্য, হয়তো কিছু এই মানে রোগী ওষুধ কোম্পানিদের সাথে মানে কিছু হয়তো কমিশন বা টেস্ট, অতিরিক্ত টেস্ট বা এইসব যে ব্যাপার স্যাপারগুলা, এগুলো সত্য। এগুলা মানে অস্বীকার করার উপায় নাই। হয়তো কিছু ডাক্তার তো অবশ্যই এর সাথে জড়িত,
এবং তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। কিন্তু এইটা আসলে মানে গণমাধ্যম শুধু এটাই এত বেশি প্রচার করে যে অন্যান্য ডাক্তাররা, ম্যাক্সিমাম ডাক্তাররাই বলবো যে এত ভালো কাজ করে, ঈদের মধ্যে ডিউটি করে। এবং এই যে আমার একটা গল্প হয়তো এটা উঠে এসেছে, কিন্তু অনেক গল্প আছে যে লাইট নাই, কোনো নাই, কিন্তু সিজারের রোগী তার ডেলিভারি হয়ে যাচ্ছে। তারপর বিভিন্ন মানে আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু তারপর আমরা আমাদের যতটুকু আছে সেগুলোকে আসলে আমাদের সীমিত রিসোর্সের মাধ্যমে আমরা রোগীর চিকিৎসা করার চেষ্টা করি। এইসব গল্প আসলে উঠে আসে না, কিন্তু মানে একটু পান থেকে চুন খসলেই কিন্তু সেগুলো চলে আসে, এবং এগুলো এত হাইলাইটেড প্রচার হয় যে মানে আমাদের সমাজে আসলে নেগেটিভ ইটাই মানুষজনের কাছে বেশি চলে যায়, আর মানুষজন সেভাবে আসলে রিয়াক্ট করে। আবার কেউ যদি মারা যায়, দেখা যায় যে সেটা কেন মারা গেল, কি কারণে, এটা আসলে আসলে তদন্ত মানে আমি তো আসলে বলতে পারবো না যে একটা আইনের ভুল কি, আমি ডাক্তার হিসেবে ঠিক বাইরের একটা মানুষ তো বলতে পারবে না আসলে চিকিৎসার ভুল কি। আসলে এটা আসলে এটা তদন্ত সাপেক্ষ, মানে আসলে একজন ডাক্তারি মানে বিশেষ টিম গঠন করে আসলে এই কমেন্টটা করা উচিত। কিন্তু মানুষজন কিন্তু আগেই ভুল চিকিৎসা ভুল চিকিৎসা বলে অনেক কিছু বলে। ভুল চিকিৎসা অবশ্যই হয়, মানুষ তো আর ভুলের উঠে না, কিন্তু আসলে মানে আসলে মোটা দাগে এভাবে না বলা, এটা আসলে মানে আমাদের ইয়েকে কমাই দেয়, মানে কর্মস্পৃহাকে কমাই দেয়। আমরা রিস্ক নিতে সাহস পাই না। আসলে আমরা রিস্ক না নিলে কিন্তু আসলে আলটিমেটলি রোগীরই ক্ষতি। মানে আমরা রিস্ক নিলে দেখা যায় হয়তো 80-20 আমাদের সাকসেস রেট, কিন্তু আমরা যখন রিস্ক না নেই তখন তো আসলে আমাদের 0% সাকসেস রেট। আলটিমেটলি এটা তো আসলে হ্যাঁ রোগীরই ক্ষতি। মানে আমার মনে হয় যে এই জায়গায় আসলে সবার ভুল বুঝাবুঝির অবসান ঘটানোই উচিত। এক্স্যাক্টলি, খুব দামি কিছু কথা তুমি বললে। আসলে আমাদের দেশে যখন করোনারও আমারই আকার ধারণ করেছিল, তখন কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে আমি এখন যেখানে আছি ইউকেতে যেভাবে মানুষ মারা গেছে, আর আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব এত বেশি, করোনার ছড়ানোর প্রকোপগুলো যে রকম ছিল, সেইটাকে চিন্তা করলে কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা নিঃস্ব হয়ে যাব, আমরা একবারে নির্বংশ হয়ে যাব, এমন একটা অবস্থায় ছিল। কিন্তু সেখানে কিন্তু জীবন বাজি রেখে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু করোনার চিকিৎসা দিতে গেছেন তাদের পরিবার পরিজন ছেড়ে। এবং এটি ব্যতীত অনেক অনেক জায়গায় কিন্তু আমরা এখন দেশের বাইরে আছি, আমি এই কথাটি এই জন্য বলছি যে আমরাও এখানে দেখি যে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কেমন, কত মানুষ একজন ডাক্তারের এগেইনস্টে আছে। বাংলাদেশে একজন ডাক্তারের বিপরীতে যতজন রোগী আছেন, এবং তাদের এই চিকিৎসা সেবাটা দেয়া, এবং বাংলাদেশের মানুষের যে টেম্পটেশন, মানুষের যে ধৈর্যের পরিধি, এইটা চিন্তা করলে আমি মনে করি যে বাংলাদেশের ডাক্তাররা একটি মহান কাজ করে যাচ্ছেন। এই ভুল বোঝাবুঝির অবসানটা যত তাড়াতাড়ি ঘটবে ততই আমাদের জন্য মঙ্গল। এখন সামগ্রিক পরিস্থিতি ব্যতি রেখে আবার আহসান উজিরের কাছে ফিরে যাই। তো হ্যাঁ, উজিরের কাছে আমার কোশ্চেন থাকবে যে, প্রথমত দুটো কোশ্চেন। প্রথমত যে তোমার পরবর্তী যারা অ্যাসপায়ার্ড স্টুডেন্ট বা প্রফেশনাল আছে, তাদের জন্য তোমার কি টিপস থাকবে, তুমি যদি একটু আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আরিফিন ভাই। আসলে একটা কথা আছে, স্ট্র্যাটেজি ইজ হাফ অফ ইট সাকসেস। মানে আমি একটা জিনিস শুধু পরিশ্রম করব, পরিশ্রম তো অবশ্যই সফলতা এনে দিবে, কিন্তু তার আগে কিন্তু স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। আমি আসলে কোন কৌশল অবলম্বন করব, কোন কৌশলে যাব। আপনার হয়তো 80-20 রুলস আছে, একটা বলে একটা কথা আছে যে আমি 80% জিনিস পরে 20% জিনিস কাভার করতে পারবো, আর 20% জিনিস পরে আমি কিন্তু 80% জিনিস কাভার করতে পারবো। মানে আমি আসলে প্রায়োরিটি কাকে দিব সেটা ইম্পর্টেন্ট। আমি যদি সেই 80% জিনিসকে যদি আমি 80% সময় দেই, সে আমাকে কিন্তু ফিডব্যাক দিবে মাত্র 20%-এর। আর যদি আমি 20% জিনিসকে আমি 80% সময় দেই, সে আমাকে ফিডব্যাক দিবে কিন্তু 80%-এর। এটা আসলে ইম্পর্টেন্ট। কথা বলছিলাম ডাক্তার উজিরের সাথে তার জীবন সম্পর্কে, তার জীবনের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে, এবং তার জীবনের বিভিন্ন অবজেক্টিভ, এবং তার জীবনের বিভিন্ন ধারণা নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডাক্তার আহসান উজির, তোমাকে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে আসার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।